আসসালামু আলাইকুম। সবাই ভালো আছি আশা করি। আমরা আজকে দেখব সিঙ্গেল সোর্স জি মিস, আপনি কেমন আছেন? আমরা ডায়নামিক প্রোগ্রামিং দেখছিলাম। আমরা সেই ডায়নামিক প্রোগ্রামিংয়েরই আজকে আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ দেখব। আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ এবং অল পেয়ারস শর্টেস্ট পাথ ডায়নামিক প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখব। আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অবশ্য গ্রিডি মেথড দিয়ে দেখেছি। আমরা যে ডায়াক্সট্রা মেথডটা অ্যালগরিদমটা করেছিলাম সেটা ছিল আমাদের সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সেখানে ডায়াক্সট্রাতে আমাদের যে প্রবলেমটা ছিল তা হচ্ছে নেগেটিভ এজ নিয়ে ওয়েট নিয়ে কাজ করতো না, কিন্তু সেক্ষেত্রে আমরা নেগেটিভ ওয়েট নিয়ে যদি কাজ করতে চাই একটা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। তবে এখানে একটা কথা হচ্ছে, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের ক্ষেত্রে আমরা কোনো নেগেটিভ সাইকেল থাকতে পারবে না। আমরা যেমন গত ক্লাসে অল পেয়ার শর্টেস্ট পাথ দেখেছি, অল পেয়ার শর্টেস্ট পাথে নেগেটিভ এজ থাকতে পারবে কিন্তু সাইকেল থাকতে পারবে না। ঠিক একইভাবে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথেও নেগেটিভ এজ থাকতে পারবে কিন্তু সাইকেল থাকতে পারবে না। ঠিক আছে, আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ ফাইন্ড আউট করার জন্য যে অ্যালগরিদমটা আমরা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম। বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম, single source shortest path where negative weight as long as G contains no negative cycle. এখানে আমরা অল পেয়ার্স বা গ্রিডি মেথড ব্যবহার করে যেভাবে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ করেছি, আমরা একটা এক্সাম্পল আগে দেখব। সেই ক্ষেত্রে এক্সাম্পলটার সাথে কম্পেয়ার করে আমি ইকুয়েশনটা পরে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, তা হচ্ছে যখন আমরা বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম ব্যবহার করব, এখানে একটা কনসেপ্ট আছে, রিল্যাক্স করতে হবে অল দ্য এজেস, এবং যতগুলো নোট থাকবে আমার সেক্ষেত্রে ইটারেশন হবে তার থেকে এক কম। অর্থাৎ নোড আমাদের যতগুলো থাকবে ইটারেশন হচ্ছে সেখানে তার থেকে এক কম। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল যদি দেখি খেয়াল করে, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে খেয়াল করো, এখানে আমার 3, 6, 7টা নোট আছে। সেই 7টা নোটকে যখন আমরা ইটারেশন কমপ্লিট করতে চাচ্ছি, আমাদের ইটারেশন হবে 6টা, 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টা ইটারেশন হবে এই 7টা নোট এর একটা ডিরেক্টেড গ্রাফের সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করার জন্য। আমরা যদি এখানে আমরা ধরে নিয়েছি যে 1 হচ্ছে আমাদের সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথে, 1 হচ্ছে যদি আমাদের সিঙ্গেল সোর্স হয়, তাহলে 1 থেকে রেস্ট অফ দ্য নোডে ট্রাভেল করার জন্য সবচেয়ে মিনিমাম কস্ট কত হবে সেটা আমরা এখানে লাস্ট ইটারেশনে যে ভ্যালুটা আসবে সেটা থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, এখন এখানে একটা টেবিলের মাধ্যমে কিন্তু সবগুলো ইটারেশন দেখানো হয়েছে, এ কারণে একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু অথবা আবার বিভিন্ন ক্ষেত্রে দেখবা যে ইটারেশনগুলোর জন্য প্রত্যেকটা ইটারেশনের জন্য আলাদা টেবিল ব্যবহার করা যায়। যেভাবেই করি আমার অ্যান্সার কিন্তু সেম আসবে। সো আমরা এখানে যেভাবে করা আছে আমরা সেখানে একটু দেখি। আমরা প্রথমে এই টেবিলটা আগে ক্লিয়ার করব, তাহলে আমরা এখানে যে ইকুয়েশনটা দেয়া আছে, অর্থাৎ আমরা বেলম্যান-ফোর্ডে যে ইকুয়েশনটা বের করতে হবে, কিছু অবজারভেশন আছে, কিছু ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলো, যেমন এখানে ইকুয়েশনটা হচ্ছে এটা, এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করছি। ইকুয়েশনটা কপি করে নিয়ে আসি। এই ইকুয়েশনটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব এবং সেভাবেই আমরা প্রবলেমটা সলভ করব। এখানে দেখো আমাদের 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 5, 3 থেকে 2, 4 থেকে 3 এ ধরনের একটা ডিরেক্টেড গ্রাফ আছে। গত ক্লাসে আমি যখন অল পেয়ার শর্টেস্ট পাথ অ্যালগরিদমটা করেছি, এক্সাম্পল দেখিয়েছি, সেখানে আমি একটা কথা বলেছি যে আমাদেরকে ডিরেক্টেড গ্রাফ হতে হবে। ডিরেক্টেড গ্রাফ না হলেও আমরা কাজ করতে পারি। এখানেও সে একই কথা, আমাদেরকে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা এই সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথটা ব্যবহার করব। যদি ডিরেক্টেড গ্রাফ না হয়, কোনো কারণে না থাকে, সেক্ষেত্রে কি করবে? তাহলে কিন্তু সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ করা সম্ভব না। অর্থাৎ
এই অ্যালগরিদমটা ব্যবহার করা সম্ভব না। সেই ক্ষেত্রে যদি বেলম্যান ফোর্ডের মাধ্যমে তুমি ক্যালকুলেশন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে আনডিরেক্টেড গ্রাফটাকে ডিরেক্টেড গ্রাফ তৈরি করে নিতে হবে। যেমন অর্থটা কি? অর্থটা হচ্ছে যেমন এখানে 1 থেকে 2 তে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, যদি কোনো কারণে এটা ডিরেক্টেড গ্রাফ না হয়, সেক্ষেত্রে 1 থেকে 2 তে যে অ্যারো চিহ্ন আছে ঠিক একইভাবে 2 থেকে, আমি ডিরেক্টেড গ্রাফ যদি না দেওয়া থাকে, শুধুমাত্র একটা এজ দেওয়া থাকে, আমি বলতে পারছি না কার থেকে কোথায় যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে 1 থেকে 2 তেও 6, 2 থেকে 1ও 6। সেক্ষেত্রে কিন্তু আমি আনডিরেক্টেড গ্রাফটাকে ডিরেক্টেড গ্রাফ করে নিতে পারি। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, যখন আমি আনডিরেক্টেড গ্রাফকে ডিরেক্টেড করব, যদি আমার নেগেটিভ এজ থাকে এবং সেটা যদি আমার আনডিরেক্টেড গ্রাফের ফলে সাইকেলটা নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আবার কাজ করবে না। ঠিক আছে, কারণ প্রথমেই একটা শর্ত বলে দিয়েছি যে আমাদের বেলম্যান ফোর্ড অ্যালগরিদম একটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেম সলভ করবে নেগেটিভ ওয়েট থাকলে, কিন্তু নেগেটিভ সাইকেল থাকলে না, এবং সেক্ষেত্রে আমাদের ডিরেক্টেড গ্রাফের প্রয়োজন। আমরা এটা তো ভালো মতো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে ডিরেক্টেড গ্রাফ পাওয়া গেল না, দেয়া হলো না আনডিরেক্টেড গ্রাফ, তাকে তোমরা ডিরেক্টেড গ্রাফ তৈরি করে নেবে এবং সেখানে এবং তৈরি করার পরে দেখতে হবে যে সাইকেল যেন না থাকে। সাইকেল থাকলে সেটা আমাদের পক্ষে করা সম্ভব না। অর্থাৎ একই সাইকেল থাকলে কি হবে, একই ভ্যালু বারবার আসতে থাকবে, চেঞ্জ ভ্যালুটা ডিক্রিজই হতে থাকে, ডিক্রিজই হতে থাকে। ঠিক আছে, সো আমরা এটা একদম শর্তটা মনে রাখবো যে নো সাইকেল নেগেটিভ ওয়েট, বাট নো সাইকেল এবং ডিরেক্টেড গ্রাফ। ওকে, তাহলে এখন দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে ডিস্টেন্স অফ কে, অর্থাৎ প্রথম ইটারেশন। এখানে হচ্ছে কে হচ্ছে ইটারেশন। তাহলে ইটারেশনের কথা কি বলেছি? ইটারেশনের কথা বলেছি যদি নোড হয় আমার n সংখ্যক, তাহলে আমার ইটারেশন হবে n-1 সংখ্যক, অর্থাৎ কে এর মান হবে n-1। দেখো কে এর মান হচ্ছে, আমার এখানে 7টা নোড আছে, কে এর মান হচ্ছে 6, n-1, যেহেতু আমার এখানে এই এক্সাম্পলের জন্য নোড আছে 7টা। ঠিক আছে, আচ্ছা এখন এখানে কি আছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ সবগুলো ভার্টেক্স দেয়া আছে। তাহলে ফার্স্ট ইটারেশন, তাহলে প্রথম ইটারেশনে যে কাজটা হবে তা হচ্ছে আমাকে বের করতে হবে। এর আগে একটা মনে আছে নিশ্চয়ই যে আমরা 0-1 ম্যাথসেট ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং যখন সলভ করেছি, যে টেবুলার ফর্মে আমরা সলভ করেছি, সেখানে কিন্তু একটা কনসেপ্ট কাজ করেছে যে পরবর্তী স্টেপস, কোনো একটা স্টেপস ক্যালকুলেশনের সময় তার প্রিভিয়াস স্টেপসের ভ্যালুটা কত সেটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছিল এবং তার সাথে একটা কম্পেয়ার হচ্ছে। এখানেও সে এক কনসেপ্ট যে আমি যখন সাপোজ এই ভ্যালুটা ক্যালকুলেট করব, তখন আমার এই আগের স্টেপে কি ভ্যালু আছে সেটার সাথে কম্পেয়ার করতে হবে, তার সাথে আমরা রেস্ট অফ দ্য ভ্যালু একটা ইকুয়েশন দিয়ে বের করব। ঠিক আছে, তাহলে এখানে যে কোনো একটা ভ্যালু বের করার সময় আমরা যেমন এখানে 3 বসিয়েছি, আবার এই 5 তার সাথে আমার একটা ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনটা দিয়ে ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ট কনসেপ্ট। তাহলে প্রথম ইটারেশনে যেটা বলা আছে, আমরা যদি ফাইনাল এখানে একটা 0 ধরে নিতাম, তাহলে বলতাম যে তা হচ্ছে যে সবগুলো ইনফাইনিট আছে। এখন আমি যেহেতু 1 নাম্বার হচ্ছে আমার সোর্স, তাহলে আমরা এখন দেখি কোত্থেকে কোথায় যাচ্ছে। প্রথম ইটারেশনে আমি যখন 1 নাম্বার সোর্স ধরলাম, একের সাথে এক সেলফ লুপ নেই, আমি সেটা এখানে 0 দিয়েছি। 1 থেকে 2 হচ্ছে 6, 1 থেকে 3 হচ্ছে 5, 1 থেকে 4 হচ্ছে 5। তাহলে এখানে আমাদের দেখো 1 থেকে 2 হচ্ছে 6, 1 থেকে 3 হচ্ছে 5, 1 থেকে 4 হচ্ছে 5, এবং রেস্ট অফ দ্য এখানে এই তিনটা 5 6 7 কে ইনফাইনিট দেওয়া আছে। কেন? কারণ 5 6 7 এ 1 থেকে সরাসরি যাওয়া যাচ্ছে না। দ্যাট মিনস আমরা এই লাইনটাতে কাজ করছি 1 কে নিয়ে। ওকে, তাহলে এই লাইনটা সবার ক্লিয়ার যে আমার যতটুকু অংশ দেয়া আছে আমি সেটা এখানে নিয়ে আসলাম। এবার আসি আমরা সেকেন্ড লাইনে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন ডায়াক্সট্রা অ্যালগরিদম করেছি, সেখানে কিন্তু একটা কাজ করেছিলাম যে আমরা যে ভ্যালুগুলো বের করেছি সিঙ্গেল সোর্স শর্টেস্টের ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছি যে কম্পেয়ার করেছি সর্বনিম্ন লোয়েস্ট ভ্যালুটা ডিস্টেন্সটা কত আছে, এবং সেটাকে সেই নোটটাকে কিন্তু আমি ক্যালকুলেশন করেছি। যেমন সেই অনুযায়ী করলে কিন্তু, যেমন এখানে আমার 0 ছিল, 1 নাম্বার নিলাম, এরপরে কিন্তু আমার নেওয়ার কথা 3 বা 5 4, এবং 3 বা 4 এর পরে যখন আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 3 আসলো, তো এরপরে কিন্তু 3 নেওয়ার কথা বা 2 নেওয়ার কথা, 3 নেওয়ার কথা, এইভাবে কনসেপ্ট আসছিল ডায়াক্সটাতে। কিন্তু এইখানে কনসেপ্ট হচ্ছে আমার প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি যাবে। ওকে, তাহলে আমরা 1 নাম্বারটা পেয়ে গেলাম, এবার আমরা 2 নাম্বার
ইটারেশনে চলে আসি। 2 নাম্বার ইটারেশনে দেখো সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, আর কিছুই করব না। তাহলে আমার ভ্যালুটা চলে আসবে। দেখি আমরা ভ্যালুটা বসাই। ভ্যালুটা যদি বসাতে যাই তাহলে কি হয় দেখো, আমরা এখানে কি বসাতে চাচ্ছি, প্রত্যেকটা এখানে প্রথম দিকে যখন করবে তখন মনে হতে পারে যে বেশ কমপ্লেক্স, কিন্তু একবার দুইবার করার পরে মুখে মুখে করে ফেলতে পারবে, অর্থাৎ তেমন ঝামেলা এখানে হবে না। এখানে আমরা ক্যালকুলেশনটা করা আছে, আমি নিয়ে আসি। দেখো আচ্ছা, এই ইকুয়েশনটা দেখো, এই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন হয়েছে। ডিস্টেন্স অফ কে, কে এর মান হচ্ছে 2, অর্থাৎ কে এর মান হচ্ছে 2 নাম্বার ইটারেশনের 2 নাম্বার কলাম এর ভ্যালু। কিভাবে হবে আমি দেখবো 1 নাম্বার কলামে 2 এর ভ্যালু কত আছে। 1 নাম্বার কলামে 2 এর ভ্যালু আছে 6, বসালাম 6। এরপর আমি দেখবো মিনিমাম, মিনিমাম কি আগের ঘরে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো 1 প্লাস 1 থেকে আমার যে 2, 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, 1 থেকে 5, 1 থেকে 6। তাহলে এই লাইনটা কিভাবে আসছে তার সাথে এই লাইনটা একটু করে দেখো কি অবস্থা, বুঝতে চেষ্টা করো। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা আসলো ডিস্টেন্স অফ 1, তাহলে কি ছিল ডিস্টেন্স অফ 1, আমাদের 1 হচ্ছে আগের ঘরে আছে 0, 1 থেকে 2, 1 থেকে 2 যখন আমরা দেখছি তখন সেখানে 1 থেকে 2 6, তার মানে 0 প্লাস 6, এই যে 0 প্লাস 6। ওকে, এখন আমি যেহেতু 2 ক্যালকুলেশন করছি তাহলে 2টা এখানে আসবে না। এরপর আমরা আসি 3। এখন এখানে যদি 3 যদি দাও, আগের স্টেপসে 3 আছে 5, 5 এর সাথে 3 থেকে 2 তে আসা যায় -2, তাহলে 5 - 2, 5 - 2। এরপর আসি 4, আগে স্টেপসে আছে 5, 4 থেকে 2, 4 থেকে 2 তে সরাসরি কোনো সংযোগ নেই, তাহলে এখানে আছে 5 প্লাস হচ্ছে ইনফাইনিট। এরপর আসি 5 অলরেডি আছে ইনফাইনিট, তার থেকে 5 থেকে যেহেতু আমার কোনো সরাসরি 2 তে আসা যাচ্ছে না, সেহেতু ইনফাইনিট প্লাস ইনফাইনিট। এভাবে আমরা টোটাল ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে এখানে আসছে 3, তাহলে 6, 3, ইনফাইনিট, এর মধ্যে লোয়েস্ট হচ্ছে 3। সো আমার এখানে চেঞ্জ হয়ে যাবে, এটা 5টা চেঞ্জ হয়ে যাবে 3 তে। ক্লিয়ার? আবার দেখো কিভাবে করেছি আমরা। সেকেন্ড ইটারেশনে যেটা করছি তা হলো 1 থেকে এইখানে যে ভ্যালুটা আছে তার সাথে এখন 2 তে কোথা থেকে আসা যাচ্ছে সেটা দেখবো। সহজ কথা, দেখো 2 থেকে 2 তে আসা যায় কোত্থেকে, 1 থেকে আর 2 থেকে। তাহলে 1 থেকে আসলে আমরা অলরেডি 3 এর ভ্যালু আছে 5, 5 এর সাথে -2 করলে হবে 3, এবং 1 এর ভ্যালু আছে 0, 0 এর সাথে +6 করলে হচ্ছে 6। এই দুটোর মধ্যে স্মল হচ্ছে 3 আর অলরেডি আছে 6, তাহলে এটা চেঞ্জ হচ্ছে না। আমি এটা এবার দেখি, তাহলে হয়তো তোমাদের একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে 3 এ কোত্থেকে আসা যায়। 3 এ আসা যায় আমার 5 থেকে 4 থেকে, সরি 5 তো না, 1 থেকে 4 থেকে। অলরেডি 3 তে আমার আছে 5, ঠিক আছে। আমি যদি 1 থেকে আসি, এই স্টেপসে 1 এ আছে 0, 0 প্লাস 5 হবে 5। আর আমি যদি 4 থেকে আসি, 4 এ অলরেডি আছে 5, 5 এর সাথে -2 করলে হবে 3। দেখো আমার চলে আসছে 3। আমার কিন্তু রেস্ট অফ দ্য নোট দেখার প্রয়োজন পড়ছে না, যদিও ইকুয়েশন অনুযায়ী সবগুলো ক্যালকুলেশন করার কথা, কিন্তু আমরা শর্টকাটে সহজে যখন ম্যানুয়ালি করছি আমাদের বাকিগুলো করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তাহলে এখানে এই 5টা কিভাবে আসলো সেটা একটু দেখো।
কি হয়েছে? চেক করো। এটা কি শুধু? হ্যাঁ, এই পেজ আছে। যে ইয়ে দেখে চেক করো। শোনো, আচ্ছা তাহলে এখানে দেখো 5টা কিভাবে আসছে। ওকে, 5 যখন ক্যালকুলেশন করতে যাচ্ছি তাহলে আগের স্টেপসে কত আছে? ইনফাইনিটি। ওকে, 5 এ কোত্থেকে আসা যাচ্ছে? 5 এ আসা যাচ্ছে 2 থেকে, 5 এ আসা যাচ্ছে 3 থেকে। তাহলে এবার দেখি আগের স্টেপসে 2 কি আছে? 2 হচ্ছে 6, 6 এর সাথে -1 দিলে হচ্ছে -1 দিলে হচ্ছে 6 - 1 5। আর কোথায় 3? 3 থেকে হচ্ছে আগের স্টেপসে 3 আছে কত? 5, 5 এর সাথে 1 দিলে 6, তাহলে 5 আর 6 এর মধ্যে স্মল হচ্ছে 5, সো চলে আসলো 5। আবার দেখো 6, এবার 6 এ কিভাবে আসছে ক্যালকুলেশন করি। 6 এ আমি আসতে পারি 4 থেকে। ওকে, 4 থেকে যখন আসতে পারি অলরেডি আমার 4 এ কত আছে? 5, 5 এর থেকে যখন আমি 1 মাইনাস করি তাহলে হচ্ছে 4। তাহলে এই যে আমরা সবগুলো বের করলাম, এটা কি ক্লিয়ার সবাই? কিভাবে বের করেছি দেখো আবার। এখানে যখন 7 এ কোত্থেকে আসা যায়? 7 এ আসা যায় 5 থেকে, 7 এ আসা যায় 6 থেকে। এখন দেখি আমার এইখানে এই ইনফাইনিটটা কেন ইনফাইনিটি রয়ে গেল সেটা আমি লিখি। আমার 7 এ আসা যায় 5 থেকে, 7 এ আসা যায় 6 থেকে, তাহলে 5 এ কি আছে? 5 আচ্ছা, তাহলে এখানে যে 7টা ছিল এটা কিভাবে কেন আসছে এটা আমরা দেখলাম যে অলরেডি 5 এ ইনফাইনিট আছে, তার সাথে আবার 3 যোগ করলে ইনফাইনিট থাকছে। 6 এ ইনফাইনিট আছে, তার সাথে 3 যোগ করলে 4, এখানে ছিল 3, তার সাথে 3 যদি যোগ করি আমার সেটা ইনফাইনিটি আসছে। তাহলে এই হচ্ছে আমাদের এই ইটারেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমরা একটা ইটারেশন কমপ্লিট, রিল্যাক্সেশন হয়ে গেল। এবার আমরা পরের লাইনে আসবো। যখন আমরা এই লাইনের এইগুলো ক্যালকুলেশন করব তখন কিন্তু আমরা দেখবো কোনটা? এই 3 নাম্বার ইটারেশনে দেখবো, 2 নাম্বার স্টেপসে দেখবো, 2 নাম্বার স্টেপসের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে যেমন আমি এইটা ক্যালকুলেশন করি দেখো। ওকে, এটা ক্যালকুলেশন করার জন্য কি করব? আমরা অলরেডি আছে 3, আমি একটু লিখি 3টা। আচ্ছা, অলরেডি আমার আছে 3, তার সাথে আমি কোনটা নিব? তার সাথে আমি নিব হচ্ছে 2 তে। আমি তো এটা ক্যালকুলেশন করতে চাচ্ছি, তাহলে 2 তে আসা যায় কোত্থেকে? 2 তে আসা যায় 1 থেকে, 2 তে আসা যায় 3 থেকে। ঠিক আছে, 2 তে আসা যায় 1 থেকে, 1 থেকে কিভাবে আসবো? 6 দিয়ে, 3 থেকে আসবো -2 দিয়ে। তাহলে 1 এ কি আছে? 0, তাহলে আমি এখানে বসাচ্ছি কি 0 প্লাস 6, 0 প্লাস 6। আর কোথা থেকে আসা যায়? 2 তে, 2 তে আসা যায় 3 থেকে। অলরেডি 3 তে আমার কত আছে? 3, তাহলে 3 আর 2 তে আসবো কত দিয়ে? -2। তাহলে দেখো এই তিনটার মধ্যে আমার মিনিমাম হচ্ছে 3 বের হলো, টোটাল 3, কোথায় গেল? 3, 6, 1। দ্যাট মিনস এই তিনটার মধ্যে মিনিমাম হচ্ছে 1, তাহলে এখানে আমার ভ্যালু চলে আসছে 1। ক্লিয়ার? আবার দেখো এই অংশটা দেখো, এটা কিভাবে করেছি। অলরেডি আমার আছে 3, এবার দেখি 3 তে কোথা থেকে আসা যাচ্ছে। 3 তে আমি আসতে পারি 1 থেকে, 3 তে আমি আসতে পারি 2 থেকে। আমি যদি 1 থেকে আসি অলরেডি 1 এ আছে 0, তাহলে 0 এর সাথে 5 যোগ করলে আসছে 5, 3 থেকে ছোট। আবার 4 এ অলরেডি আছে 5, 5 এর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3, 3 ছিল 3 আছে, সো 3 থাকছে আমার। এখানে দেখো এটা যেহেতু চেঞ্জ হয়েছে আমি চেঞ্জটা দেখাই। এটা কিভাবে আসছে? 5 এ আসতে পারি কোত্থেকে? আমি 2 থেকে। 5 এ আসতে পারি কোত্থেকে? 3 থেকে। ঠিক আছে, তাহলে 2 থেকে যদি আসি তাহলে লাগবে -1, 3 থেকে আসলে লাগবে 1। তাহলে 2 দেখি আমি, আগের স্টেপসে 2 আছে 3, 3 থেকে -1 দিলে হবে 2, আর হচ্ছে 3 তে ছিল আমার 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, দ্যাট মিনস আমার ছিল 5, এখন হয়ে যাবে 2। একইভাবে এটা যদি আমি দেখি 7টা কিভাবে আসছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7 এ আমার অলরেডি ছিল ইনফাইনিট। 7 এ আমি আসতে পারি 5 আর 6 থেকে, 5 থেকে 3 দিয়ে, 6 থেকেও ভ্যালু 3 দিয়ে। তাহলে 5 এ কত আছে? 2, 2 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 5 এ যখন আমরা আসছি 2 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 5, এবং
6 এর সাথে আমার যখন সরি এখানে তো আমার 5 না, এখানে ছিল 5। 5 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 8, আর 4 এর সাথে যোগ করলে 7। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 7। তাহলে আরেকটা ইটারেশন কমপ্লিট। ঠিক একইভাবে এইখানে এই ইটারেশনটাও কমপ্লিট হবে। এবং এখানে আমরা এভাবে করে যখন 6 বার আমরা রিল্যাক্স করছি এস গুলোকে, তখন আমরা আফটার 6 ইটারেশন আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 1 থেকে 2 এ যেতে আমার সর্বনিম্ন কস্ট হচ্ছে 1, 3 তে যদি যাই 0, 3, 1 থেকে 5 এ যদি যাই আমার 0 পড়ছে। কিভাবে 0 পড়ছে 1 থেকে 5 এ গেলে? দেখো তো, 1 থেকে 5 এ গেলে 0 পড়ছে কিভাবে? এই যে এখান থেকে 4 এ গেলাম, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, কত হবে? -2, -1, -2 মানে 5, -5 হচ্ছে 0। এটা কিন্তু আমি ব্যাক ট্র্যাক করে আবার বের করতে পারি যে কোত্থেকে কোথায় যাচ্ছে। আমরা যে অংশটা করেছিলাম যে এটা 01 ন্যাপসেকে, 01 ন্যাপসেকে আমরা কিন্তু দেখেছি যে ভ্যালু যে ক্যালকুলেশন করছি সেটা কোত্থেকে ক্যালকুলেশনটা আসছে, সেভাবে হিসাব করে কিন্তু আমরা সেটা বের করে ফেলতে পারি। তাহলে আমাদের সহজে মুখে মুখে কিন্তু আমি করে ফেললাম, পুরো টেবিলটা কমপ্লিট করে ফেলেছি। কিন্তু প্রথম যখন করেছি তখন কিন্তু আমি সবগুলো লিখেছি একসাথে যে আসলে কিভাবে কাজ হচ্ছে। কিন্তু পরবর্তী যে প্রতিটা স্টেপসে প্রতিটা এন্ট্রি ক্যালকুলেশন করবে যখন, তখন সবগুলো আসলে ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানুয়ালি যখন করবো আমরা কোনো একটা নোডে কোত্থেকে আসতে পারছি এবং সেই ভ্যালুটা কত এবং আগের স্টেপসে কত ছিল তার সাথে সেটা যোগ করে দিলেই আমার ক্যালকুলেশন এবং তার মধ্যে মিনিমাম কত সেই মিনিমাম ভ্যালুটা আমরা এখানে বসাবো। এইভাবে আমরা বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের মাধ্যমে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করতে পারি। ক্লিয়ার সবাই? প্রবলেম আছে কোনো? টেবিলটা বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা শুনতে জি পাচ্ছো? জি মিস বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা বেলম্যান ফোর্ড দেখলাম। আমরা গত ক্লাসে যেভাবে আমরা অল পেয়ার শর্টেস্ট পাথ টেবুলার ফর্মে করেছি, এর আগে আমরা 01 ন্যাপসেকটাস টেবুলার ফর্মে করেছি, ঠিক একই টাইপের অনেকটা বেলম্যান ফোর্ডও কিন্তু টেবুলার ফর্মে এভাবে আমরা করতে পারি। তোমাদেরকে এরপরে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে একটা এক্সাম্পল তোমরা একটু হোমওয়ার্ক লিখে রাখো। আমি অবশ্য হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, আমার মনে হয় না সেটা কোনো ইফেক্টিভ হচ্ছে বলে। যদি তোমরা না করে থাকো, বাসায় যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেটা ইফেক্টিভ হবে না, কোনো কিছুই বুঝতে পারবে না। এই ছবিটা আঁকো, সোর্স হচ্ছে এটা। এখানে ভ্যালু আছে 1 থেকে 2 আছে 6, 1 থেকে 3 এ 5, 3 থেকে 2, 2 থেকে 4, 3 থেকে 4, 3 থেকে 5, 4 থেকে 5। এই ছবিটা আঁকো, এটা হোমওয়ার্ক হিসাবে বাসায় করবো। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করবে বেলম্যান ফোর্ড ব্যবহার করে। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, তাহলে এরপরে আমরা যেটা দেখবো তা হচ্ছে অপটিমাল বাইনারি সার্চ ট্রি। OBST, অপটিমাল বাইনারি সার্চ ট্রি দেখবো আমরা। এটা একটু অপটিমাল বাইনারি সার্চ ট্রি বা OBST দেখবো আমরা। সেখানে আমরা একটু প্রথমে কিছু দিয়ে দেখি। দেখো, অপটিমাল বাইনারি সার্চ ট্রি এর জন্য আমাদের যেটা প্রয়োজন তা হচ্ছে
প্রথমেই জানতে হবে বাইনারি সার্চ ট্রি। ঠিক আছে, বাইনারি সার্চ ট্রি কি? এখন বাইনারি সার্চ অ্যালগোরিদম আমরা পড়েছি, আমরা বাইনারি সার্চ অ্যালগোরিদম জানি। বাইনারি সার্চ অ্যালগোরিদম কি হবে? কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে খুঁজবো এবং সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কমে যাচ্ছে, রান টাইম কমে যাচ্ছে। এবং সেখানে একটা কনসেপ্ট কি ছিল যে বাইনারি সার্চ অ্যালগোরিদমের একটা প্রি রিকুইজিট ছিল ভ্যালুগুলো সিকোয়েন্স, ভ্যালুগুলো সর্টেড থাকতে হবে, ভ্যালুগুলো সর্টেড থাকতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে n সংখ্যক ভ্যালু থাকলে আমার প্রথম স্টেপসে n/2 আমার ডিসকার্ড করে ফেলতে পারি। ঠিক আছে, যেখানে লিনিয়ার সার্চে আমার n সংখ্যক ভ্যালুর মধ্যে সার্চ করতে হলে ওর্স্ট কেসে n+1 সংখ্যক আমার কমপ্লেক্সিটি চলে আসে। কিন্তু বাইনারি সার্চে প্রথমেই আমি n/2 করে ফেলি, তারপরে n/4, n/8 এভাবে কমে যায়। তাহলে বাইনারি সার্চে যে কনসেপ্ট ছিল যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে আমরা ফাইন্ড আউট করতে যাব, সেক্ষেত্রে সার্চিং যখন করব আমরা সর্টেড ডাটার উপরে সেই কাজটা করব। ঠিক একইভাবে আমরা বাইনারি সার্চ সাথে ট্রি যদি অ্যাড করি তাহলে কনসেপ্ট হচ্ছে, ট্রি এর কনসেপ্ট হচ্ছে রুট থাকবে, লেফট চাইল্ড রাইট চাইল্ড থাকবে। তাহলে বাইনারি সার্চ তোমরা ডাটা স্ট্রাকচার পড়েছো, খুব ভালো করে জানো যে বাইনারি সার্চ ট্রি হচ্ছে রুট লেফটের ভ্যালু রুট থেকে ছোট হবে, রাইটের ভ্যালু রুট থেকে বড় হবে। যা কিনা আমরা দেখেছি বাইনারি সার্চ অ্যালগোরিদমে যে মিড ভ্যালুটা থেকে লেফটের ভ্যালুগুলো, লেফট লিস্টের ভ্যালু ছোট হয়, রাইট লিস্টের ভ্যালু বড় হয়। ঠিক একইভাবে বাইনারি সার্চ ট্রিতেও মিড ভ্যালুটা হচ্ছে রুট, রুটের লেফটে ছোট থাকবে, রাইটে বড় থাকবে। all elements in the left subtree of the root are less than the root and all elements in the right subtree are greater than the root. এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রির কনসেপ্ট। এখন আমি যদি তিনটা ডাটা দেই 10, 20, 30, আমি এই তিনটা ডাটাকে কিভাবে একটা সার্চ ট্রি তৈরি করতে পারি? আমাদের যে ক্যারেক্টারিস্টিক্সটা বললাম যে রুটের থেকে লেফটে ছোট থাকবে, রাইটে বড় থাকবে। সেক্ষেত্রে দেখো এখানে 5টা অ্যারেঞ্জমেন্ট দেখানো হচ্ছে যে 10, 20, 30 যদি হয় আমি 10কে রুট নিতে পারি। 10কে যদি রুট নেই তাহলে 20, 30 বড়, 20, 30 সময় রাইটে যাচ্ছে। আবার 10কে যদি আমি রুট নেই তাহলে এইভাবেও কিন্তু, অর্থাৎ এই দুটো অ্যারেঞ্জমেন্ট কিন্তু পসিবল, এই দুটো কিন্তু বাইনারি সার্চ ট্রি হচ্ছে। আমি যদি 20কে রুট নেই সেক্ষেত্রে 20 লেফটে থাকবে 10, রাইটে থাকবে 30। আমি 30কে যদি রুট নেই 10, 20 দুটোই লেফটে থাকবে। দ্যাট মিনস 10, 20, 30 এই তিনটার অ্যারেঞ্জমেন্ট আমরা এভাবে 5টা উপায়ে আমরা বাইনারি সার্চ ট্রি তৈরি করতে পারি। এখন আমাদের কথা হচ্ছে আমি যদি কস্ট চিন্তা করি, লেভেল চিন্তা করি, লেভেল চিন্তা করলে দেখো 10 হচ্ছে 1 নাম্বার লেভেলে, 20 হচ্ছে 2 নাম্বার লেভেলে, 30 হচ্ছে 3 নাম্বার লেভেলে। তাহলে এই ট্রিটা এভারেজ কস্ট, কম্পারিজন কস্ট যদি বলি এভারেজে, তাহলে হচ্ছে 3, 4, 5, 6/3 = 2। ক্লিয়ার? আবার এখানে যদি আমি এর দিকে তাকাই তাহলে যে কোনো ভ্যালিকে যদি আমি সার্চ করতে চাই, ফাইন্ড আউট করতে চাই, তাহলে এভারেজ কস্ট হচ্ছে 1, 3 এবং 2, অর্থাৎ 6/3 = 2। এখানে কস্ট হচ্ছে 20 আছে 1 নাম্বার, 10 আছে 2-এ, 30ও আছে 2 নাম্বার লেভেলে। তাহলে 1 + 2 + 2 5, 5/3 = 1.66। দ্যাট মিনস এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কম্পারিজন সার্চিং এনি কি ইন দ্য এলিমেন্ট বলতে পারি। তাহলে আমি কি বললাম খেয়াল করো, আমরা দেখতে চাচ্ছি অপটিমাল বাইনারি সার্চ ট্রি এর কনসেপ্টটা কি। ওকে, আমি দেখব আজকে অপটিমাল বাইনারি সার্চ ট্রি। তাহলে অপটিমাল বাইনারি সার্চ ট্রি দেখার আগে আমরা যেটা দেখছি এখন সেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি কি, তারপর কথা হচ্ছে অপটিমাল কি। তাহলে আমি বাইনারি সার্চ ট্রি দেখলাম, তারপর আমি এখানে দেখালাম যে 3টা ভ্যালু যদি থাকে আমরা এইভাবে 5টা সাপোজ ট্রি তৈরি করতে পারি। সেই 5টা ট্রি এর মধ্যে এভারেজ যদি ফর সার্চিং এনি এলিমেন্ট কস্ট যদি বলি তাহলে সেটা হচ্ছে এভারেজ কস্ট। এখন এখানে চোখের খালি চোখে দেখে আমি যেটা দেখতে পাচ্ছি যে এভারেজ হচ্ছে 5/3 1.66। এখানে এটা হচ্ছে একটা ব্যালেন্স ট্রি, অর্থাৎ লেফট রাইটে একটা ব্যালেন্স ট্রি এবং হাইটটাও সবচেয়ে কম আছে এবং এভারেজ কম্পারিজনটা লেস হচ্ছে। তাহলে মনে হতে পারে যে এটা হচ্ছে আমার হিসাব অনুযায়ী অপটিমাল কস্ট বাইনারি সার্চ ট্রি। আমরা যদি এর পরে আসি, যদি বলা থাকে যে ফ্রিকোয়েন্সি ফর সার্চিং, একটা প্রবাবিলিটি দেয়া থাকলো সার্চিং এর, সেই ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্স হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাকে যদি 10 এর ফ্রিকোয়েন্সি যদি আমি বলি যে প্রবাবিলিটি বলি অথবা যে কতবার আসতে পারে, সেটা যে 10 যদি 3 হয়, 20 যদি 2 হয়, 30 যদি 6 হয়, তাহলে দেখো এই ক্ষেত্রে এই ট্রিটার জন্য টোটাল কস্ট কত।
আমার 1 নাম্বার লেভেলে আছে 10, 10 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 1 3। 2 নাম্বার লেভেলে আছে 20, 20 2 ইন্টু 2। 3 নাম্বার লেভেলে আছে 6, 3 ইন্টু 6, অর্থাৎ টোটাল কস্ট হচ্ছে 25। এইভাবে প্রত্যেকটা কস্ট যদি বের করি তাহলে দেখা যাচ্ছে যে এই টেবিলের কস্ট হচ্ছে 18, যা কিনা মিনিমাম। তাহলে কি হচ্ছে, এর আগের স্টেপসে কি দেখলাম, শুধুমাত্র যদি আমরা কম্পারিজন ফর সার্চিং এনি কি এলিমেন্ট বলি, ডিপেন্ড অন কম্পারিজন, সেই ক্ষেত্রে কিন্তু এইটা ছিল ব্যালেন্সড একটা ট্রি এবং সবচেয়ে কম এভারেজ কম্পারিজন কস্ট। কিন্তু আমরা যদি ফ্রিকোয়েন্সি দিয়ে দেই, সার্চিং কস্ট দিয়ে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই টেবিলটা হচ্ছে সবচেয়ে লো কস্ট, দ্যাট মিনস অপটিমাল। তাহলে এখানে একটা বলতে পারি, এই টেবিলের দিকে যদি একটু খেয়াল করে দেখো যে 30 ফ্রিকোয়েন্সি হচ্ছে সবচেয়ে বেশি, তারপর 10, তারপর 2। দেখো 30 10 2, দ্যাট মিনস হাই ফ্রিকোয়েন্সিকে যদি তুমি রুটে রাখো তাহলে কিন্তু তুমি কস্ট মিনিমাম পাবা। এটা অনেকটা হচ্ছে কি যে তোমরা ডাটা স্ট্রাকচারে করেছো হাফম্যান কোডিং, হাফম্যান কোডিং এর মতো একটা কনসেপ্ট, যে কোড যখন করবে তখন হাই ফ্রিকোয়েন্সি যে ভ্যালুটা আসে তাকে তুমি সবচেয়ে কম বিট দিবে, তাহলে তোমার কি হবে, কস্টিংটা কমে যাবে, কম্পারিজনটা কমে যাচ্ছে। ঠিক এই কনসেপ্ট এখানে, যে হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 30, আমার 30 কিন্তু রুট আসছে, তারপর হচ্ছে 10, তারপর আসছে 10 এবং সবার শেষে আসছে 2। এর ক্ষেত্রে কিন্তু টোটাল কস্ট আমি অপটিমাল পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই 5টা ট্রি এর মধ্যে আমি যদি 3টা ভ্যালু 10 20 30 বলি, 3টা ভ্যালু দিয়ে আমি এই ধরনের 5টা বাইনারি সার্চ ট্রি তৈরি করতে পারি, তার মধ্যে এই ট্রিটা হচ্ছে অপটিমাল। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি তা হচ্ছে এই অপটিমাল ট্রিটা তৈরি করতে হয় কিভাবে, আমরা সেই মেথডটা দেখব। তো সেই মেথডটা দেখার আগে আমরা আরেকটু দেখে আসি। এখানে আবার একটু কিছু এক্সাম্পল দেখি, দেখো। তাহলে সাপোজ ফর ডু হোয়াইল, এই ধরনের আমার যদি কিছু 5টা ভ্যালু দেওয়া আছে, ফর ডু হোয়াইল ফর ফর সাপোজ, এখানে তখন কি হবে, আমরা তাকে এভাবে বিভিন্নভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, আবার একটা এক্সাম্পল দেখি, দেখো। A1 A2 A3 কিছু আইডেন্টিফায়ার দেয়া আছে, ডু ইফ হোয়াইল। আমাকে এখান থেকে একটা অপটিমাল বাইনারি সার্চ ট্রি তৈরি করতে হবে যেখানে আমার প্রবাবিলিটি দেয়া আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, দেখো ডু ইফ হোয়াইল, এখানে আমার আছে ডু ইফ হোয়াইল, আমরা এভাবে 5টা অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে পারি। আচ্ছা, যারা ক্লাসে আছো আমি শিওর না, তোমরা আবার একটু ইয়েটা দাও তো, তোমাদের নামটা টেক্সট করে দাও, রোল নাম্বারটা টেক্সট করে দাও। আগের ওটা কি আছে কি না আমি তো সেভ করিনি, কানেকশন যখন লস্ট হয়ে গিয়েছে এটা চলে গেছে হয়তো, দিয়ে রাখো। আচ্ছা, এখানে ডু ইফ হোয়াইল পসিবল বাইনারি সার্চ ট্রি হচ্ছে এই 5টা, এর মধ্যে এখন অপটিমাল কোনটা, অপটিমাল বের করার জন্য আমরা এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা বের করে আমরা অপটিমাল বাইনারি সার্চ ট্রিটা বের করতে পারি। তাহলে আমরা এখন সূত্রটা কিভাবে আসছে সেটা একটু দেখি। ওকে, তাহলে কিছুক্ষণ আগেই আমি বলেছি যে যখন আমরা অপটিমাল বাইনারি সার্চ ট্রি তৈরি করতে যাব, অপটিমাল বাইনারি সার্চ ট্রি ইজ আ ট্রি in which nodes are labeled such that tree cost is minimum। এটা হচ্ছে কিন্তু ডেফিনেশন আমরা সহজে বলে ফেলতে পারি যে অপটিমাল বাইনারি সার্চ ট্রি ইজ এ বাইনারি সার্চ ট্রি যেখানে কিনা for which the nodes are arranged on labels such that the tree cost is minimum। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে কিছু আইডেন্টিফায়ার আছে আমার A1 A2 আপ টু AN, যেখানে আইডেন্টিফায়ার গুলো অবশ্যই সর্টেড থাকবে, A1 লেস দেন A2, A1 লেস দেন A2 AN আপ টু AN। এখন আমরা যদি ধরি যে PI হচ্ছে প্রবাবিলিটি, একটা সার্চিং এর প্রবাবিলিটি যে আমি এলিমেন্টটাকে খুঁজে পাবো, সেটা হচ্ছে সাকসেসফুল সার্চ হচ্ছে PI, এবং KI হচ্ছে প্রবাবিলিটি ফর আনসাকসেসফুল সার্চ। কথাগুলো খুব ভালোভাবে খেয়াল করবে। আমি ধরে নিলাম আমার ভ্যালু আছে, আইডেন্টিফায়ার দেওয়া আছে, যেমন কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিয়েছি সেখানে ফর ডু হোয়াইল গ্রুপ দিয়েছিলাম। আমি ধরলাম যে আমার আইডেন্টিফায়ার দেওয়া আছে বা 10 20 30 40, আমি 10 20 30 না বলে আমি একটা ভ্যারিয়েবল ব্যবহার করছি A1 A2 A3 A4 এই ধরনের। আমি ধরলাম যে আমার আইডেন্টিফায়ার এই ধরনের দেওয়া আছে এবং তারা অবশ্যই সর্টেড আছে, এবং সেখানে
পিআই হচ্ছে সাকসেসফুল সার্চিং এর প্রবাবিলিটি, কিউআই হচ্ছে আনসাকসেসফুল সার্চিং এর প্রবাবিলিটি। কেন সাকসেসফুল আনসাকসেসফুল? কারণ আমি যখন সার্চ করব সেটা থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে সেটা হচ্ছে পিআই, আর যদি না থাকে সেটা হচ্ছে কিউআই। এখন তোমরা যখন ট্রি করেছো সেখানে একটা ফিক্সিশাস নোডের কথা শুনেছো, ইন্টারনাল নোড, এক্সটার্নাল নোড, ঠিক আছে? আমরা যদি বলি যে কোন একটা ট্রি আছে, সেই ট্রি এর মধ্যে স্কোয়ার ভ্যালু দিয়ে আমরা কিছু ফিক্সিশাস নোড, যাকে আমরা এক্সটার্নাল নোড বলছি, যা কনসিডার করব আনসাকসেসফুল সার্চের জন্য, ঠিক আছে? তাহলে ইন্টারনাল নোড গুলো হচ্ছে সাকসেসফুল সার্চের জন্য। যেমন এখানে একটু ছবি দিয়ে আমি দেখাই, দেখো ছবি কি আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সাপোজ আমার 3টা আইডেন্টিফায়ার আছে, ডু ইফ ওয়াইল। ডু ইফ ওয়াইলকে আমি এভাবে 5টা অ্যারেঞ্জমেন্ট এখানে দেয়া আছে যে আমি 5 ভাবে তৈরি করতে পারি। ওকে, ডু ইফ ওয়াইল দিয়ে আমি 5 ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, আমি তৈরি করতে পারি। আমি যখন তৈরি করছি 3টা, তখন থাকবে কি আমার যে ডু ইফ ওয়াইল যদি তুমি সার্চ করতে চাও তাহলে এই ইন্টারনাল নোডে গিয়ে সার্চিংটা কমপ্লিট হবে। আর তার সাথে আমি একটা এক্সটার্নাল নোড দিয়ে দিচ্ছি, যে খালি হাতগুলো আছে, সহজ কথায় সে খালি হাতগুলোর মধ্যে আমি একটা করে স্কোয়ার ভ্যালু দিয়ে দিচ্ছি, যাকে আমি বলছি ফিক্সিশাস একটা নোড কল্পনা করে নিচ্ছি, যে যদি আমার সার্চিংটা এই নোডে গিয়ে শেষ হয়, অর্থাৎ আমি যে সার্চটা করব সার্চটা আমার সাকসেসফুল হবে। সেই সাকসেসফুল সার্চ যদি ইন্টারনাল নোডে গিয়ে হয় সেটা হচ্ছে পিওরলি সাকসেসফুল, আর যদি সেটা এক্সটার্নাল নোডে গিয়ে শেষ হয় সেটা হচ্ছে আনসাকসেসফুল। অর্থাৎ সার্চ তোমার কমপ্লিটই হবে, সাকসেসফুল হবে। সেটা সাকসেসফুল যদি হয় ইন্টারনাল, তাহলে সেটাকে আমরা আসলে সাকসেসফুল বলছি, যদি সেটা এক্সটার্নালে হয় তাহলে হচ্ছে এটা আনসাকসেসফুল, ঠিক আছে? এখানে আরেকটা কথা হচ্ছে, সাধারণত আমাদের ইন্টারনাল নোড যতগুলো থাকে, এক্সটার্নাল নোড তার থেকে একটা বেশি হবে, ফিক্সিশাস নোড একটা বেশি নিতে হয়। তাহলে ডু ইফ ওয়াইল এক্সটার্নাল নোড হচ্ছে একটা বেশি, ডু ইফ ওয়াইল এক্সটার্নাল, দেখো 3টা নোড, এখানে কিন্তু 4টা, যতভাবে আমি অ্যারেঞ্জ করছি 3টা, এক্সটার্নাল নোড কিন্তু আমার আছে 4টা। তাহলে আমি কি করলাম, সাকসেসফুল সার্চের জন্য পি নিয়েছি, আনসাকসেসফুল সার্চের জন্য কিউ নিয়েছি। এখন প্রবাবিলিটির হিসাবে তুমি যদি বলি পি প্লাস কিউ কিন্তু সবসময় 1 হবে। এটা আমরা তোমরা এটা স্ট্যাটিস্টিক্সে দেখেছো যে পি প্লাস কিউ ইকুয়াল টু 1, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কনসেপ্ট, যে তুমি কোনো একটা জিনিস সার্চ করতে চাচ্ছ, আইদার পাবা অথবা পাবা না, যে কোনো একটা রেজাল্ট তো হবে। যদি পাও 1, যদি না পাও সেটাও 1, দ্যাট মিন্স পি প্লাস কিউ হচ্ছে 1। তাহলে দেখো আমার যতগুলো নোড আছে, আমি পি হচ্ছে সাকসেসফুল সার্চ, আমার যদি 3টা নোড থাকে তাহলে 3টা নোডকে সাকসেসফুল সার্চ করার জন্য পিআই। যদি আমার আনসাকসেসফুল হয় তাহলে কিন্তু একটা বেশি, কেন? কারণ হচ্ছে আমার ওই যে কিছুক্ষণ আগে বললাম এক্সটার্নাল নোড একটা বেশি থাকে। তাহলে দেখো এই লাইনটা একটু পড়ো, এই অংশটুকু। আচ্ছা, আমাদের মনে হয় আজকে আর সময় পাবো না, তোমরা তাহলে এটা একটু দেখবে, আমরা নেক্সট ক্লাসে অপটিমাল বাইনারি সার্চ ট্রিটা আবার একটু কমপ্লিট করব। কারো কোনো কোশ্চেন আছে? টাইম শেষ হয়ে গেছে প্রায়। আচ্ছা, আর হোমওয়ার্ক যেটা দিয়েছি, নো মিস। হোমওয়ার্ক দিয়েছি সেটা বাসায় করবে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।